রাগ তোদের ফ্যামিলি কার্ড। আমার মায়ের মর্যাদা চাইতে ওই ফ্যামিলি কার্ড নড়ছি, এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। তোমাদের ওই সমস্ত লাগালাগির কোনো পরোয়াই করি না। একদম লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা। আমরা কথা দিচ্ছি কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন? একজন ভীষণ রাগ করে বলল, আমি শুধু মুসলমান না, বাকি ওরা তো সব মুসলমান। তো জবাব দেয় না কেন? জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব, আপনারা দোয়া করবেন। মায়ের কোলে শিশুর গান, ভয় দেখানো হয়। জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হয়। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। বলা হয় কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন। আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে। আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি যিনি কুরআন নাজিল করেছেন। সেই কুরআনের অসংখ্য হাফিজ তৈরি হয় কওমি মাদ্রাসা থেকে। তারা আমাদের মাঝে লাগাতে চায়, বাঁধাতে চায়। আমরা সবাই ইনশাআল্লাহ হুঁশিয়ার আছি, আমরা কারো অস্পষ্টতে পা দেব না। রাগ তোদের ফ্যামিলি কার্ড। আমার মায়ের মর্যাদা চাইতে ওই ফ্যামিলি কার্ড নড়ছি, এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপরে তোদের ফ্যামিলি কার্ড। আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতির সাথে গড়ে তুলতে চাই। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা চাই না। সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে দেখাতে চাই। সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বিশেষ করে মা বোনদের জন্য তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবো। মায়ের মর্যাদার মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাআল্লাহ। মায়ের মর্যাদা দিব না, জান দিতে প্রস্তুত থাকবো। আমি এদেশে 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাআল্লাহ। আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন। যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য। হ্যাঁ, খেলা খাইলে নাকি বাবাও বুঝবো, খেলার নাম বাবাজি আছে না। প্রথমে না আমরা মানি না, না বুঝি। এখন দেখতে সারা দেশ যুগ না কিসের পক্ষে হা করছে। এখন আস্তে আস্তে কেউ কেউ বলতে শুরু করেছে আজকে আমরা জুলাইকে আমরা সারে হা বলতে কোনো বুকে হা বলতে দেবো। আমরা দোয়া করি তাদের মুখের কথা যেন বুকের কথা, তাদের ধার এই জাতি ধারবে না ইনশাআল্লাহ। আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যতা চাই, জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যতা চাই। এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবিলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাই না। আমাদের মায়ের গায়ে আগুন আসিচ্ছ, আগুন জ্বলে উঠবে, আগুন। এই আগুন কেউ নিভাতে পারবে না, অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে না। আমাদের মঞ্জুর হচ্ছে ন্যায় ইনসাফের দিক থেকে, আল্লাহ দেওয়া বিধানের দিক থেকে এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে। এই যুব সমাজ কারোর কাছে অভিজ্ঞতা চাই না। আমরা কথা দিচ্ছি যুব সমাজ, আমরা ওই বেকার বাতা দিয়ে তোমাদেরকে মানতে পারবো। তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগর, দেশ চলার কারিগর হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এরপরে বলবো তোমার কাজটা তুমি নাও, আমার দেশটা আমাকে গড়ে দাও। তাদেরকে গিয়ে সালাম দিলাম 5 জন লোক, আসসালামু আলাইকুম। জবাব দেয় না, মুখের দিকে তাকায়। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এবারও জবাব পেলাম না, আবারও মুখের দিকে তাকায়। এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন? একজন ভীষণ রাগ করে বলল, আমি শুধু মুসলমান না, বাকি ওরা তো সব মুসলমান। তো জবাব দেয় না কেন? বললাম কোনো সমস্যা নাই, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার সবাই সমস্যারে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলো আপনি কে? বললাম আপনাদের জাতি ভাই। আপনি কি সিনেমা করতে আসছেন? আমার এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি। কয় না, তা তো মনে হয় না, কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে। তো আপনি কেন আসছেন? আমি বললাম আপনাদের হাত ধুইতে আসছি। ওই শুনেন, আমরা গরিব মানুষ, আমাদেরকে নিয়ে উপহাস করবেন না। আমি বললাম আল্লাহর কসম আমি উপহাসও করতে আসি নাই। তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন? আমি বললাম তোমরা সমাজের হাত ধোও, একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই। আমাদেরকে ছেড়ে দেন, আমাদের অনেক কাজ। বুঝতে পারছি না আপনি কি জিনিস।
আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস, হাত না ধুইয়া তোমাদেরকে ছেড়ে দেব না। রোদের মধ্যে ঘামতেছে, একজন রাগ করে বললো, এই দে, ওনার এত শখ জাগছে, দে হাত দে, আমারটা আগেই দিচ্ছি। তো উনি হাত দিল, আমি হোয়াইট হইয়া খসলাইয়া পরিষ্কার করে বললাম, ভাই অনেক শুক্রিয়া তোমাকে। একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে। আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না। হাত ধোয়ানো শেষ। এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন। বললাম না না, এগুলো লাগবে না। কেন লাগবে না ভাই? তোমরা তো চাওনি, আমি খুশি হয়ে দিচ্ছি, একটু নিবা না? জি না জি না জি না, এগুলো আমরা। আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে, আমি আগে খাই একটু, তারপরে নিয়ে যাও। তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন। বললাম হ্যাঁ, দুনিয়া অনেক কিছু ঘটে। হাতে নিল, নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল, তাহলে আমরাও মানুষ। আমি বললাম কেন এই কথা বললেন কেন? জি না, আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না, বলে আমরা সুইপার, বলে আমরা মেথর। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না, কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায়। সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে, এদেরকে ছুঁইলেই জাত যাবে। আমি হাত জোর করে বললাম, সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি, টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো। এই মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে। আমরা কিনা তাদেরকে মানুষ বলি না, আমরা তাদেরকে সুইপার বলি, মেথর বলি। আমরাই কমজোর। আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে, আর ওরাও আমার সাথে খেতে খেতে তাদের গাড়িতে উঠে গেল। সুকান্ত ভাইয়েরা, কেন এই ব্যবহার? এদের ছাড়া কি এই সমাজ চলবে? যদি না চলে তারা, তাই এই সমাজে তারা একটু স্বীকৃতি পায় না কেন? একদম লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা খাবলে, খামছে, কামড়ে আবার 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষকে শেষ করে দিবে এরা। এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না, এটা নিরাপদ নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি জাতিকে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি সংগ্রামী আপসহীন জীবন ছিল। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকিত্বে কেটেছে। এই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন। তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। সরকার তো আমলে নেয়নি, বরঞ্চ এগুলা নিয়ে বারবার উপহাস করেছে। আল্লাহ তাআলার বিচার, ইতিহাসের অমুক বিধান। শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন, বিদেশেও গিয়েছেন, কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন, আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না। স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়লো যে শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে। এই ক্ষেত্রে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন। আমরা সহানুভূতি জানাই, সহমর্মিতা জানাই তার সন্তান, ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ, সংগঠনের নেতাকর্মী এবং তার চিকিৎসা কাজে যারা নিয়োজিত ছিলেন, সেই সমস্ত চিকিৎসক সমাজের প্রতিও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী তারা চিকিৎসা সেবা দিয়েছে।
এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে ভবিষ্যতে নাগরিকরা এমনটাই আমাদের দেশের চিকিৎসক সমাজের কাছে আশা করতে পারেন। তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে। তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল, এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে। এইটা তার পাওনা ছিল। উনি জাতির জন্য যে অবদান রেখেছেন, তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তার এই পাওনা দেখে আমরাও অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি, হয়তোবা এদেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে। এটা সবার কপালে জুটে না। এই সম্মানটা পাওয়া, মানুষের চোখের পানি দিয়ে বিদায় সম্বর্ধনা পাওয়া, এটা বিশাল ব্যাপার। আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে তিনি তার বান্দির প্রতি রহমশীল হয়েছেন। দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। 12 তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এটা দোয়া করি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা, সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছেন, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব, তোমাদের ওই সমস্ত লাগালাগির কোনো পরোয়াই করি না। আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি, বাস্তবেই বা কি করেছি, সামনেই বা কি করব, এইটা বলারই সময় পাই নাই। তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই। গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তা আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেওয়া হয়েছে, এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যায়। আমরা অবাক, কেন? মিডিয়া তো জাতির দর্পণ। তবে এটাও ঠিক, সব মিডিয়া এটা করে না। এই 2-1 সমাজটাকে অস্থির করার জন্য, অশান্তিতে ফেলার জন্য 2-1জনই যথেষ্ট। তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন, প্রচার করবেন। যা বলবো না, আপনার মনের মাধুরী আর কল্পনা, স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না। যদি এটা করেন আমার উপরে জুলুম হবে। আমার কথা পছন্দ হয় না, আপনি ফেলে দেন, কিছুই প্রচার করিয়েন না। কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না, দলীয় সরকার দেখতে চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন, আমরাও ঠেলার নাম বাবাজি। জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা। এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয়। ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? চান না আপনারা? আমাদের যুবক যুবতীরা চায় না, তরুণ তরুণীরা চায় না, এমনকি শিশুরাও চায় না, আমাদের মা বোনেরাও চায় না। কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্পভিত্তিক জেলা না, ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রির ভরপুর না। পাশের গাজীপুর ওরকম একটা জেলা। এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক। আমরা কথা দিচ্ছি
কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। ওই টাকাগুলাই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে 56,000 বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। এখানে প্রেসিডেন্ট যে এলাকাকে তার ন্যায্য পাওনা থেকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আগামীর উন্নয়ন সেই এলাকায় তত বেশি চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ হাওড় এলাকা। এই হাওড় আমাদের পেটের খাদ্যের যোগান দেয়। শুধু ডাল আর ভাত না, এই হাওড় আমাদেরকে প্রোটিনও সরবরাহ করে। কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, আজকে জমাট বেঁধে হাওড়গুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। কাজেই নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার ইনশাআল্লাহ শুরু হবে। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে। ঢাকা 15 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের যে সংসদীয় আসন, সেখানে নারী কর্মীদের যে নির্বাচনী প্রচারণা মিছিল সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ব্যাপক সংখ্যক জামায়াতের নারী কর্মীরা তারা আজকের এই নির্বাচনী প্রচারণা মিছিলে অংশ নিয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের নারীরা তারা আজকের এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা 15 সংসদীয় আসনের মিরপুর 10 গোলচত্বর থেকে এই নির্বাচনী প্রচারণা মিছিলটি শুরু হয়। এই মুহূর্তে তারা কাজীপাড়া অতিক্রম করছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আজকের এই নারীদের এই প্রচারণা মিছিল। বিভিন্ন শ্রেণী পেশার ব্যাপক সংখ্যক নারী জামায়াতের কর্মীরা তারা আজকের এই প্রচারণা মিছিলে অংশ নিয়েছেন এবং সকলের হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা এবং দাঁড়িপাল্লার পতাকা হাতে তারা আজকের এই নির্বাচনী প্রচারণা মিছিলে অংশ নিয়েছেন। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মোট ভোটারের প্রায় 52% নারী ভোটার এবং জামায়াত এবং নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তেই জামায়াত আমিরের আসনে নারীদের এই ব্যাপক সংখ্যক নারী নিয়ে এই প্রচারণা মিছিলে প্রমাণ করে যে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারকেও আসন্ন নির্বাচনে আকৃষ্ট করতে তারা সর্বোচ্চ প্রচারণা তারা চালাচ্ছেন। এই মুহূর্তে তারই অংশ হিসেবে আজকের এই নির্বাচনী তার এই প্রচারণা হিসেবে আজকে ঢাকার 15 আসনে অর্থাৎ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আসনে ব্যাপক সংখ্যক নারীদের এই নারী প্রচারণা মিছিল। সকল নারী জাতিকে, সকল নারী ভোটার এবং আমাদের সমাজের সকল শ্রেণীর ভোটার প্রত্যেককে আহ্বান জানাবো ন্যায় এবং ইনসাফের পথে ভোটদানের মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়াকে সুন্দর এবং জান্নাতি একটি পরিবেশ দেওয়ার জন্য ইনশাল্লাহ 12 তারিখে ভালো একটি ভোট হবে, সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হবে। আমিরে জামাত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান বিপুল ভোটে এই আসন থেকে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে। মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ, আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ। দুনিয়াটাই ছোট, আর মেডিকেল কলেজ কত বড় হবে? সেখানে 2200 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে বাংলাদেশে বিদ্যমান 4 ধর্মের সকল ধর্মের মানুষ আছেন। গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন, যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা। আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি, আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ, কে যোগ্যতার সাথে আমার রোগীদেরকে সেবা দিতে পারবে, আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে, আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি।
ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ, এখানে ছাত্র ভর্তি করি না আমরা। সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের, আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা, এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি। এটি ছোট বাংলাদেশ। জামাতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান, এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাআল্লাহ। একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো হি ইজ কনফিউজড, তিনি আমার কথা আশ্বস্ত হননি। আমি তাকে পাশে ডাকলাম, দেখে বললাম আপনাকে ছোট্ট একটা অনুরোধ করবো। বলেন। আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন, যে নিজ চোখে দেখে আসবেন, মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন, কর্মকর্তা কর্মচারী ছাত্র এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন, এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন। যদি আপনি কিছু মনে না করেন, যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি, যাতায়াত খরচটা আমি দিতে চাই। আর যদি মনে করেন যে আমি যাতায়াত খরচ দিলে আপনি বায়াসড হয়ে যাবেন, আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন, তাহলে এই কষ্টটা ত্যাগটা আপনি স্বীকার করবেন। বললো যে আপনাকে ধন্যবাদ, আমাকে যাতায়াত খরচ দিতে হবে না, আমি কথা দিচ্ছি আমি যাব। তিনি গিয়েছিলেন, তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন। আমি দেখেছি তিনি ন্যায়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন, বাড়াননি কমাননি, ধন্যবাদ তাকে। এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া হবে না। আচ্ছা, আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই? আমি কি বন্দি করে রেখেছি? আমার স্ত্রী, আমি কি তাকে বন্দি করে রেখেছি? তিনি তো পার্লামেন্টে একজন সদস্য ছিলেন, তিনি একজন চিকিৎসক, চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। আমার 2 মেয়ে 1 ছেলে আল্লাহর দান, তারাও চিকিৎসক, তারাও তো তাদের স্ব ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছেন। তো কই, আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে। আমার মাকে, আমার স্ত্রীকে, আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকি, আমি কথা দিচ্ছি ইসলামী দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। বাড়তি 2টা জিনিস তারা ভোগ করবেন, এখন যে 2টার কোনোটাই নাই। একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ সেই 2টাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবে। সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, না ভাই, এটা ঠিক না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন। সেই আদর্শটা কি? আল কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, আল্লাহর দেওয়া আদর্শ। তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল, সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই, তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত হবে। ইসলামী ছাত্র শিবির যারা করে, তারা পাথর কলিজানিয়ে জন্মগ্রহণ করে, যারা বিড়ালের কলিজানিয়ে জন্মগ্রহণ করে, তারা ছাত্র শিবির করতে পারে না। আমরা আজাদির সন্তান, বিরাম দিলে কিন্তু পরে ভারতের খরচ রাষ্ট্রে রাষ্ট্রকে পরিণত হতে দেবে না। গিরি সন্তার মরুদুস্তর পরাধার রঙ্গিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। পৃথিবীর সকল মানবতাকে ইসলামী ছাত্র শিবির মানবতার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরে এই কাফেলার জনশক্তিরা জীবনের রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে একদিনও থাকতে প্রস্তুত নয়। আমি বলেছিলাম ইসলামী ছাত্র শিবির কোন বিড়ালের কলিজানিয়ে করা যায় না। ইসলামী ছাত্র শিবির যারা করে, তারা পাথর কলিজানিয়ে জন্মগ্রহণ করে। যারা বিড়ালের কলিজানিয়ে জন্মগ্রহণ করে, তারা ছাত্র শিবির করতে পারে না। Next level, well done, side by side.
আমাদেরকে রক্তচক্ষু দেখানো হয়েছে ক্যাম্পাসগুলোতে, আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, বাহিনীগুলোকে ব্যবহার করা হয়েছে। সকল বাহিনী ব্যবহার করে বাংলাদেশের টেকনাফ থেকে জাতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, তামারি থেকে বাংলা পাঁচ পর্যন্ত প্রতি ইঞ্চিতে ইসলামী ছাত্র শিবিরের আবাদ হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এই দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিতে ইমান আর আকীদাই শুধু মুক্তি পেয়েছে। আমাদের সংখ্যা তোমরা কমাতে পারো নাই, বরং দলে দলে কাফেলায় ছাত্ররা মুহিয়ে মুখে পরিণত হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার প্রতিফলন করছিলাম আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি বীর কাশেম আলী মিন্টু ভাইয়ের কথা, যে বীর সেনানী এই কাফেলার অগ্রযাত্রা শুরু করেছিল, যেই বীর সেনানীর নামে ষড়যন্ত্র করে ক্যানারু ট্রাইব্যুনালের মাধ্যমে তথাকথিত যুদ্ধ অপরাধীর মামলা দায়ের করা হয়েছিল। আমি স্মরণ করছি শরীফ ওসমান বিন হাবির কথা, আমি স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা বীর সেনানী শহীদ আবরার সাহাবের কথা, আমি স্মরণ করছি বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা দিকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলেছিল আমরা আজাদির সন্তান বিরাম দিব, কিন্তু পরে ভারতের খরচ রাষ্ট্রকে পরিণত হতে দেব না। যারা আজাদির জন্য চিরজীবন দিয়ে গেছে সেই সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে মাবুদ তুমি তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আমাদের কাছে সেই শরীফ বিন ওসমান হাদিসে আছে, তার কবরের পাশে দাঁড়িয়ে বলতে চাই, ওসমান তুমি জীবন দিয়েছ, তোমার রক্তের মধ্যে লক্ষ ওসমান হাদি বাংলাদেশি জন্ম নিয়েছে। যারা দেখিয়েছিল বাংলাদেশের পতাকাকে কিভাবে শকুনের হাত থেকে মুক্ত রাখতে হয়। এ ভাইরা, এই বাংলাদেশ দীর্ঘ ৫৪ বছর বিভাজনের একটা রাজনীতি তৈরি করে রাখা হয়েছে। জাতির মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে এক বিভাজিত রাজনীতি করে জাতির অগ্রগতি রোধ করে বরং এই দেশকে অর্থনৈতিকভাবে তৈরি করে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই ছাত্র শিবির স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে এদেশের প্রতি ইঞ্চির মাটির অস্তিত্ব রক্ষার জন্য এ বাংলাদেশে সর্বপ্রথম যদি কেউ জীবন দিতে প্রস্তুত থাকে তাহলে ইসলামী ছাত্র শিবির। দূরে রাখতে পারবা না, তোমরা যত জুলুম করবা তোমরা জেনে রাখো আমাদের সংখ্যা কত বিজয়ন গতিতে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। গুরুগিরি সন্তার বড় দুস্তর পরাধার রঙ্গিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি, ভুলিতেছে দল, ভুলিতেছে মাটিপথ, ফিরিয়াছে দল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? ছাত্র শিবিরের হিম্মত আছে, আছে। দেখিয়ে দাও পৃথিবীর সকল মানবতাকে ইসলামী ছাত্র শিবির মানবতার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। অনেকে বলে জামাতে ইসলামীর দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই, তারা কিভাবে দেশ চালাবে। আমি প্রশ্ন করি, আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল? যদি না থেকে থাকে তাহলে এটি কোনো শর্ত নয়, আর আমি বলবো তাদের কথা সঠিকও নয়। আমরা একটা সরকারে 1 থেকে 6, 2001 থেকে 6 আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম। 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। তারা কি ব্যর্থ ছিলেন? তারা কি অসৎ ছিলেন? তারা কি অদক্ষ ছিলেন? না, তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন। তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব। একজন বোন, তিনি তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হয়েছেন। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, আপনি আগামীর বাংলাদেশে সরকার হিসাবে কারে দেখতে চান? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। দেশ তো ঠিক হবে, আপনি কি এই পোশাক পরতে পারবেন? পরবো না।
আপনাকে পোশাক বদলাতে হবে, ঠিক আছে বদলাবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতই আমার ভালো লাগে। মা বোনদের এই অভিব্যক্তি। এরপরে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন? বলে যে এখন আমি রাস্তায় বের হতে ভয় পাই। আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না। হে আল্লাহ, এই যে আমাদের মায়েদের আস্থা, তুমি আমাদেরকে শক্তি দাও, আমরা যাতে এই আস্থার প্রতিদান দিতে পারি। আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সাম্যের সমাজ এই জাতিকে উপহার দিতে পারি।